বন্ধুর সাথে পার্কে এলাম ঘুরতে। কিন্তু ঘুরতে এসে যে আমি নিজে এত বড় সারপ্রাইজ হয়ে যাব কখনো ভাবতে পারি নাই। আমারই চোখের সামনে আমার গার্লফ্রেন্ড বৃষ্টি একটা ছেলে ঠোঁটের সাথে ঠোঁট জোড়া করে জড়িয়ে ধরে বসে আছে। এটা দেখার পর অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে গেল। আমার বন্ধু সাগর বিষয়টা খেয়াল করে নাই, ও অন্যদিকে তাকিয়ে আছে। বিষয়টা আমি লুকানোর জন্য সাগরের হাত ধরে টানতে টানতে পার্ক থেকে রাস্তায় নিয়ে এলাম। সাগর অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল যে, কি রে আরিয়ান, এভাবে আমাকে এখানে রাস্তায় কেন নিয়ে আসলি? আর তোর চোখগুলো লাল কেন রে? কি হয়েছে তোর? এই রে সাগর, জানতে পারলে আরও সমস্যা বাড়বে। আমি চাই না আমার কারণে আমার বন্ধুরা কষ্ট পাক, তাই ওর থেকে কথাটা লুকানোর জন্য অন্য কিছু একটা বলে চালিয়ে দিতে হবে। কি রে, আবার চুপ কেন? হয়েছেটা কি? বন্ধু আসলে হঠাৎ মাথাটা প্রচুর ব্যথা করছে রে। সরি, তুই এত কষ্ট করে পার্কে ঘুরতে আসলি, তোর মজাটা নষ্ট করে দিলাম। আরে পাগল, এটা কোনো ব্যাপার না। তুই আমার সাথে ডাক্তারের কাছে চল। কি হয়েছে তোর? আমি দেখতে চাই। সাগর বন্ধু, আমার মনে হয় এটা আমার আগের পুরনো মাথা ব্যথা। আমি নিয়মিত ওষুধ খাচ্ছি। বাসায় ওষুধ আছে, বাসায় গিয়ে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তাহলে বাসায় চল। সাগরকে কোনো রকম বুঝিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে রুমের দরজা বন্ধ করে ওয়াশরুমে ঢুকে পানি ছেড়ে দিলাম। বৃষ্টিকে আমি কত ভালোবাসতাম, আর ও আমাকে ঠকালো। আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না। ওয়াশরুমে ঢুকে অনেকক্ষণ ধরে ভিজার কারণে আর কান্না করার কারণে চোখ মুখ লাল হয়ে গেছে। মাথাটা ঝিমঝিম করে ব্যথা করছে। শান্তির ঘুম ঘুমানোর জন্য ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। যখন ঘুম ভাঙল তখন মাথায় কারো হাতের ছো অনুভব করলাম। আমার চোখ খুলতেও অনেক কষ্ট হচ্ছে। কোনোরকম কষ্ট করে চোখগুলো আস্তে আস্তে খুললাম। পাশে দেখলাম যে আমার আম্মু আমার মাথায় জলপটি দিতেছে। আমার চোখ খোলা দেখে আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। আম্মু এরকম বিহেভ কেন করছে সেটাই বুঝতেছি না। আমি কথা বলার চেষ্টা করলাম, কিন্তু মনে হচ্ছে গলায় যেন একটা কি বেঁধে আছে। অনেক কষ্টের পর একটা কথা মুখ থেকে বের হয়েছে, আর সেটা হলো, আম্মু, তুমি কান্না কেন করছো? বাবা, তুই কিছু বুঝতে পারছস না? আজ 4 দিন পর তোর সেন্স ফিরেছে। আমি তো আম্মুর কথা শুনে অবাক। তার মানে আমি 4 দিন বিছানায় শুয়েছিলাম। অন্য পাশে তাকাতে দেখলাম যে বৃষ্টি দাঁড়িয়ে আছে। প্রথমে ওকে দেখে খুশি হয়েছিলাম, বাট ওর নোংরা চেহারাটা দেখে ওর প্রতি আমার মনে এখন একটু ঘৃণা আসছে। আম্মু, এই মেয়েটা এখানে কেন? আম্মু, এই মেয়েটাকে এখান থেকে চলে যেতে বলো। আরিয়ান, কি হয়েছে বাবা? এটা তো বৃষ্টি, যাকে তুই ভালোবাসিস, সেই বৃষ্টি। না আম্মু, এটা আমার বৃষ্টি না। যেই বৃষ্টিকে আমি ভালোবাসতাম সেই বৃষ্টি আজ থেকে 4 দিন আগে মারা গেছে। ওনাকে আমার সামনে থেকে চলে যেতে বলো, না হলে আমি খারাপ কিছু করে বসবো। আমি একটু রাগীভাবে একটু উত্তেজিত হয়ে কথাটা বললাম। তার কারণে বৃষ্টির রুম থেকে বের হয়ে চলে গেল। আমার পাশে দেখলাম আমার বন্ধু সাগরও আছে। আরিয়ান বাবা, আমার ছেলেটার কি হয়েছে? আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তারপরেও আম্মুর কথার উত্তর দেওয়ার জন্য একটু উঠে বসার চেষ্টা করতে আম্মু বাধা দিল। না, তুই শুয়ে থাক বাবা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। কথাটা বলে আম্মু চলে গেল রুম থেকে। আমি এবার মুখটা তুলে সাগরের দিকে তাকালাম। ওর মুখের দিকে তাকিয়ে আমি ভয় পেলাম। সাগরের এই অবস্থা কেমনে হলো? ওর মুখটা একদম ভেঙে গেছে, আর চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সাগরের আবার কিছু হলো নাকি? আমি কষ্ট করে হলেও সাগরকে জিজ্ঞেস করতে হবে, কি হয়েছে? সাগর বন্ধু, কি হয়েছে তোর? তোর চেহারার এই অবস্থা কেন? সবকিছু ঠিক আছে তো? সাগর কিছু বলতে যেও বলতে পারল না, কারণ তার আগে আম্মু রুমে প্রবেশ করতে করতে বলল যে ও ভালো কিভাবে থাকবে? আজ 4টা দিন ছেলেটা তোর রুমে তোর সাথেই ছিল। সাগর তোর এই অবস্থা দেখে অনেক কান্না করেছে। কত করে বললাম খেয়ে নিতে, ও বলল না। আন্টি, আমি আমার বন্ধুকে ছাড়া কিছু গলা দিয়ে আমার নামবে না। আন্টি থাক না, আরিয়ান অসুস্থ, এসব না বলাই ভালো। আমি আম্মুর কথা শুনে আমার চোখের পানি জমে গেল। নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। ভাগ্য করে মনের মতো একটা বন্ধু পাইছি। সাগর আমার জন্য যেটা করলো, আমার নিজের ভাই থাকলেও এরকম করতো না। আমি সাগরকে আমার কাছে এগিয়ে আসতে বললাম, কারণ আমি উঠে বসতে একটু কষ্ট হচ্ছে। সাগর কোনো কারণ জানতে না চেয়ে আমার কাছে এগিয়ে আসতেই আমি আমার দুহাত দিয়ে সাগরকে জাপটে ধরলাম। এরপর কেঁদে দিলাম। আমার কান্নার সাথে সাগরও নীরব থাকতে নাই। ওর চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ল। আমাদের দুজনের অবস্থা দেখে আম্মুর চোখের কোণায় পানি এসে গেল। এরপর আম্মু পরম যত্ন করে সাগর আর আমাকে খাইয়ে দিল। আম্মু সাগরকে নিজের আরেক ছেলের মতোই মনে করে। আম্মু সাগরকে অনেক ভালোবাসে, সাগরও আম্মুকে অনেক ভালোবাসে। মাঝে মধ্যে তো ওদের এই ভালোবাসা দেখে আমার নিজের কাছে এই হিংসে লাগে। হা হা হা। এভাবে চলে গেল 1 সপ্তাহের ওপর। এই 1 সপ্তাহ আম্মুর সেবা ও ভালোবাসায় সুস্থ হয়ে উঠলাম। সাগরও আমার পাশে পাশে ছিল সব সময়। এতদিন ভালো ছিলাম। হঠাৎ ফোনের গ্যালারিতে বৃষ্টি ছবি দেখে বুকে চিনচিন ব্যথা অনুভব করলাম। হঠাৎ বৃষ্টির এই নোংরা কথাটা মনে পড়ল। সেই মুহূর্তে আবার আসলো কল।
চোখের পানি মুছে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই ওপরে ভেসে আসলো বৃষ্টি নামক নোংরা একটা মেয়ের নাম। একসময় মেয়েটা আমার কাছে ভালোবাসা ছিল, এখন আমার চোখে শুধু ঘৃণা ছাড়া ওর জন্য আর কিছু নেই। প্রথমবার কেটে দিলাম, বারবার ফোন আসছিল, মাথাটা গরম হয়ে গেল। দিলাম ফোনটা আছাড়, নিচে পড়ার পর দুই টুকরো হয়ে ছড়িয়ে ছিঁড়ে গেল। এরপর বাসা থেকে শার্ট গায়ে দিয়ে বের হলাম। মনে হলো সবকিছু পাল্টে গেছে। না, আমার মনের ধারণা ভুল, সবকিছু ঠিক আছে, তবে আমার ভালোবাসা পাল্টে গেছে। শুধু একটা কথা মাথায় আসে, কি দরকার ছিল আমার সাথে মিথ্যে ভালোবাসার অভিনয় করার? আমাকে যদি বলতো আমাকে ভালো লাগে না, তাহলে তো আমি হাসতে হাসতে ওকে মুক্তি দিয়ে দিতাম। চোখের পানি যত মুছতেছি তত যেন কমছে না। অনবরত নিচের দিকে তাকিয়ে হাঁটার কারণে মনে হলো কারো সাথে ধাক্কা খেলাম। আমি মাথাটা উঠিয়ে দেখি মুখে চশমা আর গায়ে শার্ট পরা একটা মেয়ে। হেই ইউ ম্যাড, চোখে দেখতে পান না? কথাটা বলতে বলতে চোখ থেকে মেয়েটা চশমাটা সরালো। আমি এখনও নিচের দিকে তাকিয়ে আছি। হে ইউ, আপনি কি বোবা? সরি আপু, আমি খেয়াল করি নাই, মাফ করবেন। সরি বললে সব কিছু সমাধান হয়ে যায় নাকি? ইডিয়েট, সুন্দরী মেয়ে দেখলে শুধু ধাক্কা খাওয়ার ইচ্ছা। আপু, আমি তো সরি বললাম, এরপর আপনি কুকুরের মতো এরকম কেন করছেন? হোয়াট? কথাটা বলেই মেয়েটা আমার মুখে ঠাস করে চড় মেরে বসল। চরটা খেয়ে আমি হাসতে হাসতে বললাম যে, আপনাকে এতবার সরি বলার পরও আপনি আমাকে মারলেন। অবশ্যই ভালো করেছেন, এই মারে আমার কিছুই হবে না, আমাকে তো অনেক আগে মেরে ফেলা হয়েছে। মেয়েটা আমার চোখে পানি দেখে আমার দিকে মায়াভরা চাহনি নিয়ে তাকিয়ে আছে। আমি আর কিছু বলার সুযোগ না দিয়ে শার্টের হাতে দিয়ে চোখ মুছতে মুছতে হাঁটা ধরলাম। মেয়েটা পিছন থেকে ডাকছে, আমি শুনছি না। আমি আমার নিজের মতো করে শুধু সামনের দিকে হেঁটেই চলছি। মেয়েটা দেখে আমি সাড়া না দেওয়াতে মেয়েটা পিছন থেকে দৌড় করে আমার সামনে এসে দাঁড়ালো। এই মিস্টার, কী সমস্যা? কখন থেকে আপনাকে ডাকছি, কানে শোনো না বুঝি? আপু, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে যেতে দেন প্লিজ। ওকে যেতে দেব, তবে আগের আমার কয়েকটি প্রশ্নের উত্তর চাই। নাম্বার 1, আপনি কান্না করছেন কেন? অচেনা ভ্রুকুচকে। কই কান্না করছি? ওটা তো এমনি এমনি চোখ থেকে পানি বের হয় আমার। আচ্ছা আপু, ভালো থাকবেন, আমি আসি। কথাটা বলে যখনই চলে যাব, মেয়েটা পিছন থেকে আমার হাত টেনে ধরল। একজন অজানা মেয়ে হুট করে রাস্তার মধ্যে হাত ধরেছে। নিজের কাছে কিরকম যেন লাগছে। চারপাশে মানুষগুলো তাকিয়ে দেখতেছিল, মনে হচ্ছিল এখানে শুটিং হচ্ছে। বিষয়টা আমার কাছে খারাপ লাগছে। এই যে মিস্টার, যতক্ষণ পর্যন্ত আমি না চাই আপনি এখান থেকে যেতে পারবেন না। আর আপনার নাম কি? কোথায় থাকেন? আজব মেয়ে তো আপনি। আপনাকে কেন আমার বিষয়ে বলতে যাব? ছাড়েন তো। মেয়েটা আবার হুট করে কলার ধরল। আমি মেয়েটার সাথে এক পর্যায়ে ঝগড়ার দিকে চলে গেলাম। রাস্তার পাশে মানুষগুলো জড়ো হয়ে আমাদের দিকে এগিয়ে আসলো। আপামনি, কি সমস্যা? আপনাকে কি ছেলেটা ডিস্টার্ব করছে? মেয়েটা এবার আমার কানের দিকে ঝুলে এসে ফিসফিস করে বলল যে, দেখলেন তো, আপনি অযথা চিল্লাচিল্লি করে মানুষের ঝড় তুলে ফেলেছেন। এখন আমার কথা না শুনলে কি হবে বুঝতে তো পারছেন। হা হা হা। না ভাইয়া, উনি আমার হাজবেন্ড। আমাদের পারিবারিক সমস্যা, আপনারা আসতে পারেন। একজন অচেনা মেয়ে আমাকে হাজবেন্ড দাবি করায়। যতটুকু অবাক হয়েছি তার থেকে বেশি চমকে গেলাম মেয়েটার আচরণ দেখে। মেয়েটার কথা শুনে রাস্তার সব পাবলিক চলে গেল। কি সাংঘাতিক মেয়েটা! মেয়েটা আমাকে আবারও অবাক করে দিয়ে আমার হাত ধরে টানতে টানতে একটা গাছের নিচে নিয়ে গেল। এরপর আমি মেয়েটার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বললাম যে আমার হাত ছেড়ে দিতে। মেয়েটা লক্ষ্য করলো যে এখনও আগের পজিশনে আমার হাত ধরে আছে, তাই হুট করে লজ্জা পেয়ে ছেড়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। এই যে আপু, আমার মনটা আজ খুব খারাপ, তার মধ্যে আপনি এসে সামান্য একটা ধাক্কা নিয়ে আমার সাথে ঝামেলা করছেন। আমি রিয়েলি সরি। আমি রাগের মাথায় আপনার গায়ে পর্যন্ত হাত তুলেছি, আমাকে মাফ করবেন। আসলে আমি একটু এরকম সবার সাথে ফ্রি চলতে লাইক করি। আর তার থেকে বড় কথা হলো, আপনাকে দেখার পর আমার পছন্দ হয়ে যায়, তাই ভাবছি আপনার সাথে বন্ধুত্ব করব। আপনাকে দেখে মনে হলো সোজাসুজি বললে আমার সাথে বন্ধুত্ব করবেন না, তাই ঘুরিয়ে ফিরিয়ে এত ঝামেলা করছি আপনার সাথে শুধুমাত্র বন্ধুত্ব করতে। এরপরে যদি আমাকে আপনি বিশ্বাস না করেন তাহলে আমি আসি। কথাটা বলেই মেয়েটা যখনই চলে যাবে আমি ডাক দিলাম, শুনেন। মেয়েটা আমার কথা শুনে পেছন ফিরে তাকিয়ে ধুর করে আমার কাছে আসলো। মেয়েটা মনে হয় আমি ডাক দেব এ আশাই ছিল। আমি জানতাম আপনি আমাকে ডাকবেন। মেয়েটা হাঁপাতে হাঁপাতে, আপনাকে দেখে মনে হয় না আপনি কোনো খারাপ নেই। আপনাকে আমার বন্ধু হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নেই। বাই দ্য ওয়ে, আপনার নামটা তো জানা হলো না। আমি রিয়া। আপনি? আমি আরিয়ান আরমান। এই এলাকায় আমাদের বাসা, বাট আপনাকে এই এলাকায় কখনো দেখি নাই। আপনি কি নতুন? জি না, আমি আমার মামার বাসায় বেড়াতে আসছি,
রাশেদ সাহেব আছে না, উনি আমার মামা। কি, রাশেদ আঙ্কেল আপনার মামা? রাশেদ আঙ্কেল তো আমার প্রিয় অ্যান্ড আমাকে অনেক আদর করে ভালোবাসে। ও, তাই নাকি? তাহলে ভালোই হলো। তাহলে বিকেলবেলা চলে আসেন মামার বাসায়, দুজন চটিয়ে আড্ডা দেব। ওকে, চেষ্টা করব। এখন আসি তাহলে। চেষ্টা না মিস্টার, আপনাকে বিকেলবেলা আসতেই হবে। আমি কিন্তু আপনার জন্য ওয়েট করে থাকব। একটা মেয়েকে ওয়েট করিয়ে না আসলে না, এর বিপরীত কি হতে পারে? আর মামায়ের কানে এটা গেলে আপনাকে গুলি করে উড়িয়ে দেবে। আমিরিয়ার কথাটা শুনে বুক ধুকপুক করে উঠল। কারণ মামাদের বাসায় একদিন ডাকাত ধরা পড়েছিল। একটা ডাকাতকে তো মামা নিজের হাতে গুলি করে মেরে ফেলেছে। ওই কথাটি মনে পড়তেই আমার শরীর শিহরিত হয়ে উঠছে। মিস্টার, কি ভাবছেন? আসবেন তো? শিওর শিওর আসবো, আপনি ওয়েট করিয়েন। কথাটা বলেই ওখান থেকে কেটে পড়লাম। ওরে বাবা, এটা মেয়ে নাকি আজরাইল? আরেকটু থাকলে তো আমার জান বের হয়ে যেত। তাড়াহুড়ো করে একটা সিএনজিতে উঠতেই পকেটে হাত দিলাম ফোনের জন্য। হঠাৎ মনে হলো সকালে তো ফোনটা ভেঙে ফেললাম। এখন সাগরকে ফোন কি করে করব? আমার পাশে সিএনজিতে একটা লোক বসে আছে, শার্ট প্যান্ট পরা। লোকটাকে দেখে মনে হচ্ছে ভদ্রলোক। আমি কি লোকটার কাছে হেল্প চাইব? ভাবতে ভাবতে মুখ থেকে কথাটা বের হয়ে গেল। এক্সকিউজ মি আঙ্কেল, আপনার ফোনটা 2 মিনিটের জন্য দিবেন? আসলে আমার এক জায়গায় ইমার্জেন্সি ফোন করার ছিল। আমার কথা শুনে ভদ্রলোকটি আমার দিকে তাকিয়ে ওনার হাত থেকে ফোনটা আমাকে দিল। আমি সাগরের নাম্বার ডায়াল করে সাগরকে ফোন দিতে সাথে সাথে রিসিভ করলো। আননোন নাম্বার দেখে ফোন করায় সাগর প্রথম বুঝতে পারে নাই। হ্যালো, কে বলছেন? সাগর, আমি আরিয়ান। তুই কোথায়? আরিয়ান তুই? এটা কার নাম্বার বন্ধু? আমি তোকে সব বুঝিয়ে বলবো। তুই চাইনিজ রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে আয়। কথাটা বলে আমি ফোন কেটে দিলাম। এরপর ভদ্রলোককে তার ফোন ফিরিয়ে দিলাম আর সাথে ধন্যবাদ জানালাম। 10 মিনিট পর আমি রেস্টুরেন্টের সামনে এসে সিএনজি থেকে নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে সাগরকে খুঁজতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কে যেন কাঁধে হাত দিল। পেছন থেকে ঘুরতে দেখলাম যে এটা আর কেউ নয়, সাগর। আরিয়ান, কখন এসেছিস? আয় বসে পড়। এইমাত্র আসলাম, এসে তোকে খুঁজতেছিলাম। বসতে বসতে আরিয়ান কথাটা বলল। তো বন্ধু তুই এই শরীর নিয়ে বের হলি, আগে ফোন করতি, আমি বাইক নিয়ে তোকে নিয়ে আসতাম। আরে পাগল, লাগবে না, আমি তো ঠিক আছি এখন। এরপর সাগরকে রিয়ার সাথে যা কিছু হলো ওকে জানালাম। সবকিছু খুলে বলার পর সাগর তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আমি সাগরের হাসি দেখতে দেখতে পিছন ফিরে ওয়েটারকে যখনই ডাক দেব, তখন পেছনের টেবিলে খেয়াল করলাম যে বৃষ্টি। ও মা, তার সাথে তো ওই পার্কের ছেলেটাও আছে। থাকবে না কেন? ওর বয়ফ্রেন্ড বলে কথা। কিন্তু প্রথম প্রথম ওকে দেখলে কষ্ট হতো, এখন দেখলে খুব রাগ হয়। ওদের একটি কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। কথাটা এমন ছিল যে, বাবু, আমি তোমাকে সবসময় আদর করতে ইচ্ছে করে, চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? ওই বোকা আরিয়ান ছেলেটা আছে না, ওর সাথে আগে প্রেমের জালে ফেলে ওদের যা টাকা পয়সা সবকিছু আমার নামে করে ফেলবো। তারপর তুমি আর আমি সুখের সাগরে ভাসবো। হা হা হা, ঠিক বলছো জানো। কিন্তু আরিয়ান তো তোমাকে ভুল বুঝছে। তোমাকে তো আর মনে হয় না আরিয়ান মেনে নেবে? হা হা হা, তুমি এই বৃষ্টির খেলা বোঝো না। ওর সামনে গিয়ে হাত পা ধরে কান্না করলে মাফ করে দেবে। আমি ওকে ভালো করে চিনি। ওদের কথাগুলো শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। পাশে থাকা কাচের কোকের বোতল দিয়ে সোজা পিছন থেকে ছেলেটার মাথায় বাড়ি দিলাম। বোতলটা ভেঙে ছেলেটার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করেছে। বৃষ্টি বসা থেকে দাঁড়িয়ে আমাকে দেখেই যখনই পালাতে যাবে, আমি ওর হাত ধরে ফেললাম। এখন কোথায় যাবি তুই, নষ্টা চরিত্রহীন মেয়ে? তোদের কারণে আজ হাজারো ছেলের মৃত্যুর কারণ শুধু তোরা। একটা ছেলের মন নিয়ে খেলার অধিকার তোদের দিই নাই। কি মনে করেছিস তুই যেমনি বলবি আমি তেমনই নাচবো? তুই তো আমার কাছে অনেক আগে থেকে অপরাধী। তুই কি মনে করিস ভেতরে ভেতরে এসব পোষ্টি নষ্টি করে ওপর দিয়ে আমাকে ভালোবাসা দেখাবি? তোকে সেই সুযোগ আমি দেব না। কথাটা বলে আরিয়ান বৃষ্টির চুলের মুঠি ধরে পাশে থাকা ভাঙা কোকের বোতল নিয়ে পেটে ঢুকিয়ে দিল। এরপর আরিয়ান বৃষ্টিকে ছেড়ে দিল। বৃষ্টি পেট ধরতে ধরতে নিচে গড়িয়ে পড়ল। রেস্টুরেন্টের মধ্যে দুজন আঘাত করা মানুষ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। আরিয়ানের চোখে এখন আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে চারিদিক থেকে মানুষ এসে জড়ো হয়ে গেছে। আরিয়ান এখন হিংস্র পশুর মতো হয়ে গেছে। ওকে কেউ থামিয়ে রাখতে পারবে না। বিষয়টা আরিয়ানের বন্ধু সাগর বুঝতে পেরে আরিয়ানকে রেস্টুরেন্ট থেকে সরিয়ে ফেলল। আরিয়ানের কাচের বোতলের সাথে লেগে অনেক জায়গায় কেটে গেল। সাগর তার বাইকে করে আরিয়ানকে একটা ফার্মেসিতে নিয়ে গেল। এরপর কাটা স্থানগুলো ওয়াশ করে দিতেছে ডাক্তার। আরিয়ানের শরীরে যেন কোনো ব্যথাই লাগছে না। আরিয়ান ওদের দুজনকে মেরে একদম চুপ হয়ে গেল। আরিয়ান, এবার বাসায় চল। না রে, আমি বাসায় যাব না। বাসায় গেলে আম্মু হাজারটা প্রশ্ন করবে। এরপর আসল ঘটনাটা বুঝতে পারলে ঝামেলাটা অনেক বিশাল হয়ে যাবে।
তাহলে কোথায় যাবি? ওকে, আমাদের বাসায় চল। না, আন্টি দেখলে তো আম্মুকে বলে দেবে যে আমার এই অবস্থা, পরে আরও সমস্যা বেড়ে যাবে বেশি। তা তো ঠিক, কিন্তু এখন কোথায় যাবি? তোর শার্টে রক্ত লেগে আছে। ডাক্তার জিজ্ঞেস করেছিল তোর কি হয়েছে। আমি কোনো রকম বলে কথা ঘুরিয়ে ফেলেছি। বন্ধু, রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাকা বেশিক্ষণ সেভ মনে হবে না। সাগর, তুই আমাকে রাশিদ আঙ্কেল আছে না, ওনার বাসার সামনে দিয়ে আসতে পারবি? আর আম্মু যদি বলে আরিয়ান কোথায়, তুই বলবি আছে, একটা কাজে আছে, আপনাকে টেনশন করতে বারণ করছে। বাকিটা বলে তুই সামলে নিবি। কি, পারবি তো? পারবো। তবে তুই রাশিদ আঙ্কেলের বাসায় কেন? আরে, ওদের দুজনকে যে আঘাত করেছি, এতক্ষণে রেস্টুরেন্টের লোকেরা পুলিশকে ইনফর্ম করে দিয়েছে। এরপর পুলিশ হয়তো অটোমেটিক খোঁজা শুরু করে দিয়েছে। পরিস্থিতি শান্ত হওয়ার পর্যন্ত আমি রাশেদ আঙ্কেলের বাসায় থাকবো। বাকিটা তুই একটু খবর দিস আমাকে, প্লিজ বন্ধু। আরে পাগল, ঠিক আছে, তাড়াতাড়ি চল। এরপর সাগর আরিয়ানকে বাইকে করে রাশিদ আঙ্কেলদের বাসার সামনে রেখে চলে গেল। আরিয়ান দরজার সামনে গিয়ে বেল চাপ দিতে রিয়া এসে দরজা খুলে দিল। রিয়া আরিয়ানকে দেখে খুব অবাক হয়েছে, আর তার সাথে অনেক খুশিও হয়েছে। রিয়া আরিয়ানকে দেখে একটা হাসি দিল। আরিয়ান যেই মুহূর্তে আছে, রিয়াকে কিছু বলতেও পারছে না। দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে আসেন। আরিয়ান ভেতরে ঢোকার পর আরিয়ানকে রিয়া সোফাতে বসতে বলল। আরিয়ান সোফাতে বসতে বসতে বলল যে আঙ্কেল কোথায়? আঙ্কেলকে দেখছি না যে। ও, মামা তো বাইরে গেল একটা কাজের জন্য। ও, আপনি বাসায় একা নাকি? কেন, অসুবিধা নাকি? না, এমনি। আপনি কি বিরক্ত বোধ করছেন? আপনি বিকেলে আসতে বললেন, আমি সকালে চলে এলাম। ওয়েট ওয়েট, আপনার শার্টে রক্ত কোথায় থেকে আসলো? আমি তো রিয়ার কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে গেলাম। কিছুতেই রিয়াকে এসব জানানো যাবে না। জানতে পারলে ও আমাকে খারাপ ভাবতে পারে। এটা তো রং, রক্ত না। আর আজ বন্ধুরা মিলে রং নিয়ে মজা করছিলাম, হঠাৎ শার্টে লেগে গেল, বুঝতে পারি নাই। ও আচ্ছা, আপনি বসেন, আমি তাহলে আপনার জন্য নাস্তা নিয়ে আসি। এই, না না, দরকার নেই। চুপ, একদম চুপ। বসেন চুপ করে। আমি রিয়ার ধমক শুনে ওর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেয়েটার হাসিটা একদম সেই। ওর গালে টোল পড়ে। সুন্দর একটা জামা পরেছে ব্লু রঙের। রিয়া দেখতে সুন্দর, তাই ওকে একদম ফাটাফাটি লাগছে। যে কোনো ছেলে দেখলে ওকে ক্রাশ খাবে। আমি শার্টের বোতামগুলো হালকা খুলে দিলাম। বাসার ভিতরে এসি থাকায়ও নিজের কাছে কেমন যেন গরম লাগছে। এরপর রিয়ার অনেক জোরাজোরিতে ওর সাথে নাস্তা করলাম। অনেক সময় গল্প করলাম। এখন আমি আর রিয়া ছাদে দাঁড়িয়ে আছি, দুজন পাশাপাশি। দক্ষিণা কোল থেকে বাতাস আসছে। রিয়ার চুলগুলো উড়ে বেড়াচ্ছে। ওকে দেখতে খুব সুন্দর লাগছে। এই সময় আমার পুরনো দিনের কথা মনে পড়তেই অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে গেল। কারণ আমি তো ওই বৃষ্টিকে একতরফা ভালোবেসেছি। ও তো আমাকে ভালোবাসে নাই, আমার মন নিয়ে খেলা করেছে। হঠাৎ পাশ থেকে কে যেন আমার চোখের পানিগুলো মুছে দিল। আমি অবাক ননে তাকিয়ে দেখি রিয়াও কেমন যেন মুখ লাল করে আমার দিকে প্রশ্ন অনুসারে তাকিয়ে আছে। কি হয়েছে আরিয়ান? আমি কি কোনো ভুল করলাম? আপনি কাঁদছেন কেন? রিয়া আমার জীবনের একটা গল্প শুনবেন? আপনি শোনালে অবশ্যই শুনব। এরপর আমার জীবনের কাহিনীগুলো রিয়ার সামনে তুলে ধরলাম। আমি সব কথা বলার পর নিচের দিকে তাকিয়ে কান্না করছি। রিয়া আমার কাঁধে হাত দিয়ে কিছু একটা বলতে যেও বলতে পারল না, কারণ তার আগেই কলিং বেল চাপ দিল নিজেকেও। রিয়া আমাকে নিচে আসতে বলেও নিচে চলে গেল। এরপর দরজার সামনে গিয়ে দরজা খুলে দিতে এই দেখে যে পুলিশ। রিয়া পুলিশকে দেখে একটু চমকে গেল। কি ব্যাপার স্যার, আপনারা? আমি শুনেছি মিস্টার আরিয়ান এ বাড়িতে লুকিয়ে আছে। মানে? আরিয়ানের অপরাধটা কি? মিস্টার আরিয়ান, উনি রেস্টুরেন্টে একটা মেয়েকে আঘাত করে মেরে ফেলেছে। যতদূর জানি আরিয়ান এ বাড়িতে লুকিয়ে আছে, তাই আমরা চেক করতে আসি। দেখেন স্যার, এখানে কেউ নেই। আমি এই বাসায় একাই থাকি, কেউ নেই। আপনারা আসতে পারেন। সরি ম্যাডাম, আমাদের কাছে ইনফর্ম আছে উনি এখানে লুকিয়ে আছে। আমাদের চেক করতে দিন, আর না হলে অন্য ব্যবস্থা করতে হবে। রিয়া আর কিছু বলার আগেই ওপাশ থেকে আরিয়ান বলে উঠল যে, অফিসার, চেক করতে হবে না, আমি উপস্থিত আছি। আমি নিজে দোষ স্বীকার করছি। আপনারা আমাকে অ্যারেস্ট করেন। না আরিয়ান, আমি আপনাকে কোথাও নিয়ে যেতে দেব না। রিয়া, আমি একজন অপরাধী। অফিসার, অ্যারেস্ট মি। এরপর হাবিলদার এসে আরিয়ানকে অ্যারেস্ট করে নিয়ে গেল। রিয়া কান্না করতে করতে নিচে বসে পড়ল। আরিয়ানরা টাকা পয়সা সব দিক দিয়েই বড়লোক। তাদের একটা কোম্পানি আছে। রাশিদ আঙ্কেলদের বাসায় পলি যাওয়ার পর পর এই মিডিয়ার লোক এসে বাড়ির সামনে জড়ো হয়ে গেছে। রিয়া নিচে বসে কান্না করছে। রিয়া ভাবছে, আজ আমার এত কষ্ট কেন হচ্ছে? আরিয়ান তো আমার শুধু ফ্রেন্ড। ওর সাথে থাকলে আমার মনের মধ্যে
এত অস্থির অস্থির কাজ করে কেন? আমি কি আরিয়ানকে তাহলে ভালোবাসি? এটা কি আবেগ নাকি সত্যিকারের ভালোবাসা? না, আমার চোখের পানি কখনো মিথ্যে হতে পারে না। যে মেয়ে আমি সহজে কাঁদি না, অথচ আরিয়ানের জন্য না চাইলেও আমার চোখ থেকে পানি ঝরছে। হ্যাঁ, আমি আরিয়ানকে ভালোবাসি। আরিয়ান, তোমার কিছু হবে না, তোমার কিছু হতে দেব না আমি। আমি এখনই আসি। কথাটা বলে রিয়া তার রুমে গিয়ে তার ব্যাগটা হাতে নিয়ে আর নিচ থেকে গাড়ির চাবিটা নিয়ে দরজা খোলার পর অবাক হয়ে গেল। অবাক হওয়ার তো কথাই, কারণ রিয়া দেখল যে বাসার সামনে মিডিয়ার লোকরা দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখতে পেয়ে মিডিয়ার লোকেরা তার দিকে এগিয়ে আসলো। রিয়া গাড়ির কাছে গিয়ে যখনই গাড়িতে ঢুকতে যাবে, ম্যাডাম ম্যাডাম, মিস্টার আরিয়ানকে শুনেছি এই বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে। উনি তো একটা খুনের সাথে জড়িত আছে। আমাদের প্রশ্ন হলো, আরিয়ান এ বাসায় কি করছিল? আর আপনি বা আরিয়ানের কি হন? রিয়া সাংবাদিকদের কথা শুনিয়ে যতটা বিরক্ত হলো, তার থেকে বেশি মাথা গরম হয়ে গেল। আপনারা শুনতে চান তো আরিয়ান আমার কে হয়? ওকে ফাইন, বলছি তাহলে শুনেন। আরিয়ান আমার হাজবেন্ড, আমার প্রাণ, আমার ভালোবাসার সবকিছু। আর কিছু প্রশ্ন করবেন না আশা করি। রিয়া রাগের সাথে কথাটা বলে গাড়ি স্টার্ট দিয়ে ছুটল থানার দিকে। আর এইদিকে পুরো ঘটনাটা সারা শহরে ছড়িয়ে পড়ল। বিভিন্ন হেডলাইট, নিউজের মাধ্যমে দেখানো হচ্ছে। কিন্তু বিপদ তো ঘটল তখনই, যখন আরিয়ানের মা টিভি অন করেছে। তখন উনি একটার পর একটি চ্যানেল চেঞ্জ করতে হঠাৎ একটা চ্যানেলে দেখানো হচ্ছে ব্রেকিং নিউজ। শহরের সবচাইতে বড় ব্যবসায়ীদের মধ্যে সবচাইতে সম্মানিত মিসেস সীমা আক্তারের একমাত্র ছেলে মিস্টার আরিয়ানকে খুনের অপরাধে শহরের পাশে মিস্টার রাশেদ নামে এক ভদ্রলোকের বাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। বিস্তারিত শুনতে চ্যানেলটার পাশে থাকুন। কথাটা শোনা মাত্রই আরিয়ানের আম্মু আরিয়ান বলে একটা চিৎকার দিয়ে সেন্স হারিয়ে ফেলছে। ওনার চিৎকারের আওয়াজ শুনে পাশের বাসার মানুষ এসে ধরাধরি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এইদিকে রিয়া গাড়ি ড্রাইভ করে থানার সামনে এসে গাড়ি রাখলো। এরপর থানার ভিতরে ঢুকে দেখে যে আরিয়ানদের লকআপে আটকে রাখছে। রিয়া গিয়ে আরিয়ানকে ডাক দিল। আরিয়ান রিয়ার কণ্ঠ শুনে দেখে যে রিয়া থানায়। আরিয়ান এগিয়ে এসে গ্রিলে হাত দিতে আরিয়ানের হাত দুটো রিয়া ধরে চুমু খেল। রিয়ার এমন বিহেভে আরিয়ান রীতিমতো অনেক অবাক হয়েছে। আরিয়ান, কোনো চিন্তা নেই, আমি আপনাকে নিয়ে যাব এখান থেকে। আরে, আপনি কেন আসলেন? আমাকে ছাড়াতে হবে না। আমি একজন খুনি, এটাই আমার শাস্তি পেতে হচ্ছে। না, আপনি যত বড় অপরাধ করেন, আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব। আমি আপনাকে ছাড়া সত্য থাকতে পারবো না। কেন? কেন থাকতে পারবেন না? কারণ কারণ আমি আপনাকে ভালোবাসি আরিয়ান। ভালোবাসেন? কি বলছেন এসব? না, আপনি আমাকে ভালোবাসেন না। দেখেন, আমার জীবন তো মনে হয় এমনিতেই শেষ। অযথা আপনার এত সুন্দর লাইফটা কেন নষ্ট করবেন না? চুপ, কোনো কথা নেই। বাঁচতে হলে তোর সাথেই বাঁচব। রিয়া কথাটা একটু রেগে বলার কারণে পুলিশ সদস্য সবাই রিয়ার দিকে তাকিয়ে আছে। সবাই ভাবছে, এই মেয়েটাকে থানার মধ্যে এসে চেঁচামেচি কেন করছে? এই যে ম্যাডাম, এটা বাজার না, এটা থানা। পারলে আস্তে আস্তে কথা বলেন, না হলে চলে যান এখান থেকে। আপনাদের স্যার কোথায়? আমি আপনাদের স্যারের সাথে একটু কথা বলতে চাই। ওকে, আমার সাথে আসেন। এরপর রিয়া অফিসারের কেবিনের সামনে গিয়ে বলল যে, আসতে পারি স্যার? ইয়েস, কামিন। রিয়া ভেতরে ঢোকার পর অফিসার রিয়াকে বসতে বলল। রিয়া চেয়ারে বসল। স্যার, আমি ওকে খুব ভালোবাসি। ও না বুঝে একটা অপরাধ করে ফেলেছে। প্লিজ, আপনি ওকে ছেড়ে দেন। আপনি আরিয়ানের কে হন? আমি আরিয়ানকে ভালোবাসি স্যার। হুম, বুঝলাম। কিন্তু উনি কোনো চুরি করে নাই যে আপনি যেমনই বলছেন অমনি ছেড়ে দেব, এটা খুনের কেস। স্যার, আমি জানি, কিন্তু আপনি কিছু একটা করেন প্লিজ স্যার। দেখেন, এভাবে সব কিছু এত সহজে হয় না। এর পেছনে অনেক কিছু দিতে হয়। ও, বুঝতে পারছি, আপনার টাকা চাই, তাই তো? ওকে, যত টাকা চান পেয়ে যাবেন। তারপরও আরিয়ানকে ছেড়ে দেন প্লিজ। হা হা হা, শুধু কি টাকা দিবেন? আমাকে খুশি করতে হলে অন্য কিছু দিতে হবে। মানে, আর কি চান আপনি? বেশি কিছু না, আপনার এই সুন্দর যৌবনটা চাই। এরপর আমি সবকিছু দেখে নেব। ঠাস। রিয়া অফিসারের গালে একটা চর মেরে বসল। চর তো অনেক জোরে মেরেছি বিধায় অফিসারের গাল এক সাইডে লাল হয়ে গেছে। তোরা কি পুলিশ নাকি দেশের শত্রু? তোদের 2 নাম্বারি পুলিশের কারণে আজ হাজারো মেয়ে বিচার না পেয়ে মরে যাচ্ছে, হাজারো মেয়ে ধর্ষিত হচ্ছে। শোন, নেক্সট টাইম থেকে পারলে ভালোভাবে চলবি, না হলে তোকে চাকরি থেকে 2 লাথি মেরে বের করে দেব। ওই মেয়ে, তুই আমাকে মারলি, তারপরও আমাকে বলছিস কোন অধিকারে চাকরি থেকে বের করে দিবি? তোর কি কোনো ক্ষমতা আছে যে আমাকে চাকরি থেকে বের করে দিবি? আই অ্যাম ইশরা জাহান রিয়া, অর্পেয় কমিশনারের মেয়ে। সরি ম্যাডাম, আমাকে মাফ করে দেন। আমি আপনাকে চিনতে পারি নাই। ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি আরিয়ান স্যারকে সারানোর ব্যবস্থা করে নেব। আপনাকে আর কিছু করতে হবে না, আমি ওকে সারিয়ে নিয়ে যাব। কিন্তু একটা কথা মাথায় ঢুকে নেবেন,
নেক্সট টাইম থেকে যদি আপনার বিষয়ে কোনো অভিযোগ আমার কাছে আসে, সো বি কেয়ারফুল। ফলাফলটা কিন্তু খুব খারাপ, আন্ডারস্ট্যান্ড? এরপর রিয়া কাকে যেন ফোন করলো। 5 মিনিট পর একটা কালো গাড়ি থেকে দুইটা লোক এসে একটা খাম ধরিয়ে দিল রিয়ার হাতে। রিয়া অফিসারের হাতে খামটা ধরিয়ে দিয়ে বলল যে, এই নিন আরিয়ানের জামিন লেটার। আর কোনো কমেন্ট করবেন না আশা করি। জি জি ম্যাডাম। হাবিলদার, আরিয়ান স্যারকে ছেড়ে দাও। এরপর আরিয়ানকে ছেড়ে দেওয়া হলো। আরিয়ানকে লকআপ থেকে ছেড়ে দেওয়ার পর রিয়া সকল পুলিশ সদস্যের সামনে জড়িয়ে ধরল। আরিয়ান রিয়ার এরকম বিহেভে খুব অবাক হলো। রিয়া আরিয়ানকে ভালোবাসে, তাই সে তার ভালোবাসার মানুষকে কাছে পেয়ে বর্তমানে কি কীরকমভাবে উপস্থিত আছে সবকিছু ভুলে গেল। আরিয়ানের কথায় রিয়া বাস্তবে ফিরল। রিয়া আরিয়ানকে ছেড়ে দিয়ে লজ্জা পেল, কারণ রিয়া থানার মধ্যে সবার সামনে আরিয়ানকে জড়িয়ে ধরেছে তাই। রিয়া, আপনি আমাকে শুধু শুধু ছাড়ালেন কেন? সত্য, আমার খুনের অপরাধের কারণে শাস্তি পাওয়া উচিত ছিল। চুপ, একদম চুপ। ভালোবাসি আপনাকে, তাই আপনার জন্য আমি নিজের জীবন দিতেও দুবার ভাববো না। আর এখন কোনো কথা নয়, এখন আমার সাথে সোজা যাবেন। এরপর রিয়া আরিয়ানকে গাড়িতে বসিয়ে রিয়া নিজে গাড়ি ড্রাইভ করছে। আর আরিয়ান ভাবছে রিয়া যেটা চাইছে সেটা কখনো সম্ভব নয়। অবশেষে রিয়া খুব খুশি তার ভালোবাসাকে বাঁচাতে পেরে। 5 মিনিটের মতো গাড়ি ড্রাইভ করার পরও রিয়ার কাছে আননোন নাম্বার থেকে একটা কল আসলো। রিয়া কোনো চিন্তা ভাবনা না করেই ফোনটা রিসিভ করলো। কে বলছেন? আমি সাগর। আরিয়ানের বন্ধু আপনি কি রিয়া? হুম, আমি রিয়া। আপনি আমার নাম কই পাইছেন? যাই হোক, বাদ দিলাম। এসব হঠাৎ ফোন করেছেন আরিয়ার জন্য নাকি? আরিয়ান একদম ঠিক আছে, সুস্থ আছে। আমি ওকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি। আপু প্লিজ, এখন বাসায় যাবেন না, সোজা গাড়ি নিয়ে হাসপাতালে আসেন। মানে, হাসপাতালে কেন আসবো? কি হয়েছে? আন্টি আরিয়ানের নিউজটা শুনে সেন্স হারিয়ে ফেলেছে। আমরা এখন হাসপাতালে আসি। প্লিজ আপনি আরিয়ানকে নিয়ে হাসপাতালে চলে আসেন যত তাড়াতাড়ি পারেন। ওকে ওকে, আমি আরিয়ানকে নিয়ে আসি। এরপর রিয়া ফোন কেটে দিয়ে আরিয়ানের দিকে একবার তাকালো। এরপর গাড়ি ড্রাইভ করায় মনোযোগ দিল। রিয়া, কে ফোন করেছে? রিয়া ভাবছে, না, ছেলেটা মাত্র থানা থেকে ছাড়া পেয়েছে। এখন ওর মার কথা বললে অনেক বড় আঘাত পাবে। এর থেকে ভালো হাসপাতালে নিয়ে গেলে ওর মাকে সরাসরি দেখলে সব ঠিক হয়ে যাবে। রিয়া, আমি আপনাকে কিছু বলছি, উত্তরটা পেলাম না। ও সরি, আপনার বন্ধু সাগর ফোন করেছিল, আপনার কথা বলছিল এই আর কি। এরপর আরিয়ান চুপ করে গেল আগের মতো। রিয়া গাড়িটা ঘুরিয়ে হাসপাতালের দিকে বের করলো। আরিয়ান এক হাত গাড়ির জানালার পাশে দিয়ে হেলান দিয়ে আনমনে কি যেন ভাবছে। 15 মিনিট পর রিয়া হাসপাতালের সামনে এসে গাড়ি থামালো। আরিয়ান জানালা দিয়ে দেখে যে এটা তো হাসপাতাল। রিয়া, এটা তো হাসপাতাল, এখানে কেন? আরিয়ান প্লিজ, আর কোনো প্রশ্ন করবেন না, আমার সাথে আসেন। রিয়া গাড়ি থেকে নেমে হাসপাতালের ভেতরে হাঁটা শুরু করলো। আরিয়ান রিয়ার পিছু পিছু যাচ্ছে আর ভাবছে যে আজ রিয়ার বিহেভগুলো এরকম কেন লাগছে। এক্সকিউজ মি, এখানে 203 কেবিনটা কোন দিকে? ওপরের তলায় ম্যাম। ধন্যবাদ। রিয়া আর আরিয়ান উপরে উঠে একটা কেবিনে ঢুকলো। আরিয়ান এখনও বাইরে, ভেতরে রিয়া ঢুকছে। আরিয়ান ভেতরে আসেন। আরিয়ান ভেতরে ঢোকার পর তার মাকে হাসপাতালে দেখে চমকে গেল। আরিয়ানের মা আরিয়ানকে দেখে কেঁদে উঠে হাত বাড়ালো। আরিয়ান তার মায়ের কাছে বসতেই তার মা তাকে জড়িয়ে ধরল। আমি জানতাম আমার ছেলের কিছুই হবে না আম্মু, আমি একদম ঠিক আছি। কিন্তু তোমার এই অবস্থা কি করে হলো? সাগর সবকিছু খুলে বলল। কি, বৃষ্টি মেয়েটা তোকে এত কষ্ট দিছে আর তোকে কষ্টের মুখে ফেলে দিলাম? আমাকে মাফ করে দে বাবা। আম্মু, কি বলছো এইসব? তুমি আমার মা, ছেলে যতই কিছু হয়ে যাক তারপর সবার আগে হচ্ছে মা। মায়ের সম্মান সবার আগে। আর তুমি তো এটা জেনে বুঝে ওই পাপির সাথে মিশতে বলো নাই। আমি জানি আম্মু, তুমি সবসময় ভালো পদক্ষেপ নাও। আর আম্মু, এই হচ্ছে রিয়া, রাশেদ আঙ্কেলের ভাগ্নি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন এখন? জি মা, এখন ঠিক আছি। আরিয়ানের মা রিয়াকে হাত বাড়িয়ে ডাক দিল। রিয়া কাছে আসতেই আরিয়ানের মা রিয়ার মুখে হাত দিয়ে বলল যে, আমি তোমাকে কখনো দেখি নাই মা, কিন্তু তোমাকে এখন দেখার পর তোমার প্রতি কেমন যেন আমার মায়া হচ্ছে। আচ্ছা, তোমার আব্বু আম্মু আসে নাই? আন্টি, ছোটবেলায় আমার আম্মু মারা যায়। আব্বুর কাছে পুলিশ কমিশনার আমার কথা ভেবে আব্বু আর কোনো বিয়ে করে নাই। আহারে পাগলি মেয়ে, কে বলেছে তোমার মা নেই? আজ থেকে আমি তোমার মা। আমাকে তোমার মা ডাকতে কোনো আপত্তি আছে? মা, আমি অনেকদিন পর কাউকে মা ডাকার সুযোগ পেয়েছি। কথাটা বলতেই আরিয়ানের আম্মু রিয়াকে ঝাঁপড়ে ধরল। রিয়া ছোটবেলা থেকেই তার মা মারা যাওয়ার পর তাকে এরকমভাবে কেউ ভালোবাসে নাই। এই ভালোবাসা দেখে রিয়া আনন্দে কান্না করে দিল। আরিয়ানের মন খারাপ ছিল, কিন্তু যখন দেখলো তার মা আর রিয়া দুজনেই খুশি, তাতে আরিয়ানের মনটা ভালো হয়ে গেছে। আরিয়ান, আমি ডাক্তারের সাথে কথা বলছি।
আন্টিকে এখনই নিয়ে যাওয়া যাবে। আরিয়ান সাগরকে জড়িয়ে ধরল। বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই না থাকলে কি যে হতো। এই আরিয়ান, এটা কিন্তু ভালো হচ্ছে না। আন্টিকে আমি মায়ের মতোই দেখি, তাহলে মায়ের জন্য করব না তো কার জন্য করব? তাই তো। হা হা হা। এরপর আম্মুকে রিয়া আর আমার হাত ওপরে ভর দিয়ে গাড়ি পর্যন্ত নিয়ে গেলাম। এরপর সবাই মিলে গাড়িতে বসলো। আগের মতো রিয়া গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ আরিয়ানের আম্মু, রিয়া মা, গাড়িটা এখন আমাদের বাসায় নিয়ে চলো সোজা। ওকে মা। রিয়ার মুখে মা ডাক শুনে মনে হচ্ছে যে রিয়া আরিয়ানের বিয়ে করাবো। রিয়াও খুব খুশি, কারণ রিয়ার কাছে মনে হচ্ছে যে তার হারানো পরিবার আবার ফিরে পেয়েছে। যথাসময়ে আরিয়ানদের বাসার সামনে এসে গাড়ি রাখলো। এরপর সবাই বাসার ভিতরে গিয়ে সোফাতে বসলো। রিয়া আরিয়ানদের বাসায় ফার্স্ট আসাতে সবকিছুর ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। রিয়া ভাবছে যে কেউ হোক সারা জীবনের জন্য আমি এই বাসাতেই থাকতে হবে। এর আগে শাশুড়িকে পটাতে হবে। আর অন্যদিকে আরিয়ান ভাবছে রিয়া মেয়েটা আসলে সব দিক দিয়ে পারফেক্ট। কিরকম অল্প সময়ে সবার আপন হয়ে উঠল। রিয়া গিয়ে আরিয়ানের মা প্লাস রিয়ার ফিউচার শাশুড়ির সাথে গিয়ে বসলো। আরিয়ান, জি আম্মু, তোকে একটি কথা বলার ছিল আমার। জি, বলো, কি বলবে? এর জন্য পারমিশন নিতে হবে না আম্মু। আরিয়ান, আমি তোর বিয়ে ঠিক করে ফেলছি। হোয়াট? রিয়া আরিয়ানের বিয়ে ঠিক করে ফেলেছে কথাটা শুনেই তার হাসি মুখখানা যেন কালো হয়ে গেল। আকাশে যেন মেঘ জমেছে, এখনই যেন বৃষ্টি হবে। তেমনইভাবে রিয়ার চোখে পানি টলমল করছে না জানি কখন ছেড়ে দেয়। রিয়ার বুকে চিনচিন ব্যথা অনুভব করছে। রিয়া ভাবছে, তাহলে কি আমি আমার আরিয়ানকে পাবো না? আরিয়ানের মা রিয়ার চোখে পানি দেখে বুঝতে পারল যে রিয়া তার ছেলেকে ভালোবাসে। আরিয়ান, তুই রাজি নেই বাবা। দেখ, আমি আর কয়দিন বাঁচব, বুড়ি হয়ে গেছি। কবরে যাওয়ার আগে তোর বিয়েটা দেখে যেতে চাই। যদি আল্লাহ হায়াত দান করে, আমার নাতি নাতিদের সাথে খেলা করতে ইচ্ছে করে। আম্মুর সেই ইচ্ছেটুকু পূরণ করবি না বাবা? আরিয়ান কি বলবে এখন? রিয়া আরিয়ানকে ভালোবাসে সেটা আরিয়ান জানে। রিয়ার দিকে আরিয়ান তাকিয়ে দেখল যে তার চোখে পানি। আরিয়ান এখন কোন দিকে যাবে? রিয়াকে বেছে নেবে নাকি তার মাকে? আরিয়ান চোখ বন্ধ করে দেখার পর তার মায়ের ছবি তার সামনে ভেসে উঠল। কারণ আরিয়ানের বাবা মারা যাওয়ার পর তার মাই তাকে খুব আদর যত্ন করে মানুষ করেছে। সেই মায়ের কথা আরিয়ান ফেলতে পারবে না। তাই আরিয়ান সিদ্ধান্ত নিল আরিয়ান বিয়েতে রাজি হয়ে যাবে। কি বাবা, তুই চুপ কেন? ও, বুঝতে পারছি তুই রাজি না, তাই না? ওকে, সমস্যা নেই। তুই ভালো থাকতে তোর মাও ভালো থাকবে। আম্মু, 1 মিনিট। আমি বিয়েতে রাজি। তুমি যার সাথে বিয়ে দাও আমি রাজি আছি। কি বাবা, সত্যি তুই রাজি? আম্মু। রিয়া মা, তুমি রাজি আছো? আমি আম্মুর কথা শুনে মাথা উঁচু করে রিয়ার দিকে তাকিয়ে দেখি অটোমেটিক ওর চোখ থেকে পানি বের হয়ে গেছে। আর ওর চোখ মুখ সব লাল হয়ে গেছে। মা, কিসের কথা বলছেন? তোমার আর আরিয়ানের বিয়ের কথা বলছি। তুমি এই বিয়েতে রাজি? রিয়া তার শাশুড়ির কথা শুনে হাসবে নাকি কাঁদবে কিছুই বুঝতে পারছে না। এতক্ষণ ওর মনের যা অবস্থা, ওর মনের ভিতর ঝড় বয়ে গেল। এখন তো রিয়ার নাচতে ইচ্ছা করছে। রিয়া ভাবছে, ইস, আমি খাওয়াকা কষ্ট পাচ্ছিলাম। আমার শাশুড়ি মা আমাকে এত বড় গিফট দিবে আমি তো ভাবতে পারি নাই। রিয়ার কাছে এখন খুব লজ্জা লাগছে। রিয়ার চোখে পানি মুখে লজ্জা লজ্জা ভাব নিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। আমার বৌমা বুঝি লজ্জা পাচ্ছে? ওকে, আমি ওর মনের কথা বুঝতে পারছি, বিয়েতে রাজি। আরিয়ান, আমি রিয়াকে নিয়ে ওপরে যাচ্ছি, তুই আর সাগর নিচে থাক। রিয়া এখন লজ্জার কারণে আরিয়ানের দিকে তাকাতেই পারছি না। রিয়া তার শাশুড়িকে তার এক হাত দিয়ে ওপরে ভর করে রুমে নিয়ে গেল। রিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি জানি তুমি আরিয়ানকে ভালোবাসো। পাগলি মেয়ে, এই সময় কান্না করতে নেই। তোমার তো এখন সুখের সময়। মা, এখন আমার আম্মুর কথা খুব মনে পড়ছে। ছোটবেলায় আম্মু আপনার মতো এরকম ভালোবাসতো আমাকে। আমাকে এরকম সারা জীবন ভালোবাসবেন তো মা? রিয়ার শাশুড়ি রিয়ার চোখের পানি মুছে দিল। আমার তো মেয়ে নেই, তুমি আমার মেয়ে। তোমাকে আমার মেয়ের মতোই ভালোবাসবো। এরপর রিয়া তার শাশুড়িকে গিয়ে জড়িয়ে ধরল। আর এইদিকে নিচে, কি মামা, ভাবি তো তোর থেকে 2 ডাবল কিউট। এখন খুশি তো? আচ্ছা, ভাবি কি তুই ভালোবাসোস? আমি জানি না ওনাকে আমি ভালোবাসি কিনা, তবে ওনার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ আমার মনের মধ্যে ভালো লাগা কাজ করে। তুই ভাবিকে ভালোবাসিস, তাই তোর মনের মধ্যে এরকম হয়। আচ্ছা, আমার ফোন আসছে, 1 মিনিট। আচ্ছা, তুই রুমে আয়, আমি উপরে যাচ্ছি। কথাটা বলে আরিয়ান উপরে রুমে চলে গেল। আরিয়ান রুমে যেতেই বুঝতে পারল যে তার রুমে কেউ আছে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসে, কিন্তু তার রুমে কে? আরিয়ান বিছানায় বসে এসব ভাবছিল। হঠাৎ ওয়াশরুম থেকে কে যেন বের হলো। আরিয়ান পিছন ফিরে তাকাতেই অবাক, কারণ তার সামনে রিয়া দাঁড়িয়ে আছে। আর আরিয়ানের রুমটা সুন্দর করে গোছানো। আপনি এখানে? আমার বরের রুমে আমি আসবো না তো কে আসবে? কে আপনার বর? আমার বরকে দেখিয়ে দিব নাকি? মানে, আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? আজ আপনাকে আদর করব তাই। আজ একা পাইছি,
কোনো ছাড়াছাড়ি হবে না, একদম না। আপনি আমার দিকে একদম এগোবেন না। কে শুনে কার কথা? রিয়া আরিয়ানকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। এরপর আরিয়ানের বুকের ওপর শুয়ে বলল। আরিয়ানের যা অবস্থা, ওর হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। এই প্রথম কোনো মেয়ে তার বুকে শুয়ে আছে। রিয়া আরিয়ানের বুক থেকে মাথা উঠিয়ে ঠোঁটের দিকে এগিয়ে আনল। রিয়া আরিয়ানের গোলাপি ঠোঁট দুটো দেখে সামলাতে পারে নাই। ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরিয়ান কেমন যেন চুপ হয়ে গেল। ওর কাছে খারাপও লাগছে না, বরং ভালো লাগছে। রিয়া তার ঠোঁট ছাড়তে চাইছে না। হঠাৎ দরজায় আরিয়ান আরিয়ান বলে কে যেন ডাকছিল। এই ডাকার শব্দ শুনে আরিয়ান তাড়াহুড়ো করে রিয়াকে তার উপর থেকে সরিয়ে দিল। এরপর দরজার দিকে তাকিয়ে দেখে যে এটার কেউ নয়, সাগর দাঁড়িয়ে আছে। সাগরকে রিয়া দেখতে পেয়ে লজ্জায় পিছন ফিরে তাকিয়ে আছে। সরি সরি, আমি মনে হয় অসময়ে চলে আসলাম। তোরা রোমান্স কর। এই সাগর, ভিতরে আয়। এসে যখন গেছিস আর যেতে হবে না। অবশ্যই আমার জন্য ভালো হয়েছে। কথাটা বলাতে রিয়া আমার দিকে ভ্রুকুচকে তাকালো। এরপর নিচের দিকে ফিরে রুম থেকে বের হয়ে গেল। রিয়াকে দেখে বুঝলাম রিয়া লজ্জার কারণে ওর পুরো মুখ লাল হয়ে গেছে। কি মামা, বিয়ের আগে বাসর সেরে ফেলছো? বাবা, বন্ধু, ভাগ্যিস ভাবির মতো আমার একটা জেফ নেই, থাকলে অনেক ভালো হতো। আরিয়ান দেখ, ভাবি তোকে খুব ভালোবাসে, তোর জন্য কত কষ্ট করলো। কখনো ভাবিকে কষ্ট দিস না বন্ধু। বিষয়টা আমি বুঝতে পারছি। তবে তোর ফারিহার কি খবর রে? মানে, কোন ফারিয়ার কথা বলছিস? শালা, এখন নিজের গফকে অস্বীকার করছিস? তুই ফারিয়াকে বিয়ে না করলে ওকে আমি বলে দেব যে আপু, সাগর তোমাকে না, অন্য একজনকে ভালোবাসে। হা হা হা। বন্ধু, তুই কি আমাকে মারতে বসেছিস? আমি ফারিয়াকে খুব ভালোবাসি, কিন্তু আমার খুব ভয় হয় আমি ওকে আমার ভালোবাসার কথা বললে যদি আমাকে খারাপ ভাবে। পাগল, তুই এতদিন আমার পাশে ছিলি, এখন তোর পাশে তো আমি থাকবো, কোনো চিন্তা নেই। আমি তোর সাথে কালকে যাব আর আমার বিয়ের দাওয়াত দেব। এই ফাঁকে তোদের দুজনকে মিল করে দেব। যদি ফারিহা ফিরে দেয় আমাকে, তখন কি হবে আরিয়ান? আমি ফারিয়া আপুর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। আমার বিশ্বাস আপু তোকে ফিরাবে না। আর হ্যাঁ, কাল তোর ভাবিকেও সাথে করে নিয়ে যাব। মামা, তাহলে তো কোনো চিন্তাই নেই। ভাবি থাকলে চিন্তা নেই, সবকিছু সামলে নিতে পারবে। দেখতে হবে তো বউটা কার। হা হা হা। এরপর আমি রিয়া আর সাগরকে আজ ছাড়ি নাই। সারাদিন তিনজন মিলে আড্ডা দিলাম। রাতের বেলায় আমরা ছাদে বসে অনেক সময় গল্প করলাম। হঠাৎ গল্পের এক পর্যায়ে সাগর বলল যে, আরিয়ান, আমার ঘুম পাচ্ছে বন্ধু, তোরা থাক, আমি গেলাম রুমে। সাগরকে আর কিছু বলার আগে ওর ঘুম ঘুম চোখে নিচে নেমে গেল। এখন ছাদে শুধু আমি আর রিয়া দাঁড়িয়ে আছি। পাশাপাশি রিয়ার সামনের দিকে তাকিয়ে আছে আর তারা গুনছে। আমি রিয়াকে ডাক দিলাম। আমার কথা শুনে রিয়া পিছন ফিরে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি? একটু চোখ বন্ধ করবেন প্লিজ। রিয়া চোখ বন্ধ করার পর আমি আমার পকেট থেকে আংটিটা বের করে রিয়ার হাতে পরিয়ে দিলাম আর বললাম যে, তুমি কি আমার সাথে একসাথে বাঁচার সাথী হবে? তুমি কি আমার প্রতি সন্ধ্যাবেলায় সূর্য অস্ত যাওয়ার দেখার সাথী হবে? তুমি কি আমার বেবির আম্মু হবে? মনের গহীন থেকে বলছি, আই লাভ ইউ রিয়া। উইল ইউ ম্যারি মি? রিয়া চোখ খুলে অবাক হয়ে কান্না ভেজা কণ্ঠে বলল যে, আই লাভ ইউ টু। এভরিথিং উইল বি হোম। আই উইল গেট ম্যারিড। কথাটা বলেই রিয়া আমাকে ঝাপড়ে জড়িয়ে ধরল। এরপর আমরা দুজন ছাদে দোলনা আছে তাই দোলনাতে বসে বসে রাতের তারা দেখছিলাম, আরও গল্প করছিলাম। রিয়া আমার কাঁধে মাথা দিয়ে আছে। গল্পের এক পর্যায়ে দেখলাম রিয়া আর কোনো কথা বলছে না। আমি আমার কাঁধের দিকে তাকিয়ে দেখি ঘুমিয়ে গেছে। আমি একটা হাসি দিয়ে ওর কপালে একটা চুমু খেলাম। এরপর ওকে কোলে করে নিয়ে ছাদ থেকে নেমে রুমে গিয়ে শুয়ে দিলাম। এরপর আমি যখন আসতে যাব, রিয়া ঘুমের মধ্যে আমার এক হাত জড়িয়ে ধরল। আমার হাত জড়িয়ে ধরে ওর বুকে রাখলো। কোনোরকম হাত ছাড়িয়ে আমার রুমে এসে রিয়াকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে যখন ঘুম ভাঙলো, কারো শরীরে ছোঁয়া পেয়ে আমার ঘুম ভেঙে গেল। আমি চোখ খুলে তো ভয় পেয়ে গেলাম, কারণ রিয়া আমার দিকে ঝুলে একদিনে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত নাড়া দেখে বুঝতে পারলো যে আমার ঘুম ভেঙে গেল। ও সাথে সাথে লজ্জা পেয়ে উঠে দৌড় দিল রুম থেকে। পাগলি একটা। আমি বিছানা ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে একেবারে গোসল করে নিলাম। এরপর রেডি হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি সাগর বসে আছে। তার উপর পাশে আম্মু আর রিয়া বসে আছে। তারা কেউ এখনো খাবারে হাত দেয় নাই, হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? শুরু করো। কথাটা বলে আমি চেয়ারে বসলাম। এরপর সবাই একসাথে খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝে কে যেন নিচ থেকে আমার পায়ে খোঁচা দিতেছে। আমি প্রথমবার কিছু বুঝলাম না। পরের বার যখন খোঁচা দিল, আমি আউজ করে উঠলাম। কি হয়েছে আরিয়ান? আর ইউ ওকে? আই এম ফাইন। কথাটা বলে রিয়ার দিকে রাগী লোক নিয়ে তাকালাম।
রিয়া আমার অবস্থা বুঝতে পেরে মিটিমিটি করে হাসছিল। এরপর সবাই মিলে একসাথে খাওয়া শেষ করলাম। আম্মুকে বলে আমরা তিনজন বের হয়ে পড়লাম। আমাদের এখন উদ্দেশ্য হলো পার্কে যাওয়া, কারণ ওখানে সাগরের জিএফ আছে। তাকে মিট করার জন্য বলেছে ওখানে। বেচারের দিকে তাকিয়ে দেখলাম ওর মুখ ঘামিয়ে গেছে। এতদিন আমারে সাহস দিতেছে, এখন নিজের নার্ভাস হয়ে গেছে। হা হা হা, বিষয়টা আমার কাছে ভালো লাগছে। রিয়া তো শুধু আমার দিকে ঘেঁষে ঘেঁষে আসছে, না জানি কোলে বসে পড়ে আল্লাহ জানে। ২০ মিনিট পর আমরা পার্কে এসে পৌঁছালাম। গাড়ি থেকে তিনজন নেমে সাগরের জিএফকে খুঁজতেছিলাম। আরিয়ান, এইদিকে আয়। ওই যে ফারিয়া, আমার খুব ভয় করছে। ভাইয়া, এভাবে তো ভয় পেলে চলবে না। আপনাকে তো মনে করছিলাম আপনি সাহসী, আর আরিয়ান ভীতু। এখন তো দেখছি আপনিও কি কি আমি ভীতু? বাবু, মাথা ঠান্ডা করো। ভুলে যেও না আমরা এখানে কেন এসেছি। আমি সাগরের কথা ভেবে চুপ করে গেলাম। মনে মনে বলছি, তোমার সব প্রতিশোধ আমি বিয়ের পর নেব ম্যাডাম। আমরা তিনজনই এখন ফারিয়ার সামনে, আই মিন সাগরের জেফের সামনে। আপু, আমার ভাইয়াটা ভয় পাচ্ছে। তুমি আগে শুরু করবে নাকি সাগর ভাইয়া শুরু করবে? আসলে ওরা ধারণা তুমি নাকি ওকে ভালোবাসো না। আপু, আপনি কে? আমি আরিয়ানের বউ, তোমার ভাবি। ও ভাবি। ভাইয়া, আপনি বিয়ে করে ফেলেছেন? না আপু, বিয়ে করব। সেই জন্য তোমাকে দাওয়াত দিতে এলাম, আর আমার বন্ধুকে তোমার হাতে তুলে দিতে এসেছি। হা হা হা। আমি সাগরকে খুব ভালোবাসি, কিন্তু হাবলাটা আমার মনের কথা বুঝে না। সাগর, এবার নাও, তোমাদের ঝামেলাটা মিটমাট। তোরা কথা বল, আমি ওই দিক থেকে তোর ভাবিকে নিয়ে ঘুরে আসি। আমরা ওদের মিলিয়ে দিয়ে পার্কের ভিতরে একটা বাগান আছে, ওখানে হাঁটতেছিলাম একজন আরেকজনের হাত ধরে। হঠাৎ কে যেন আমাকে পিছন থেকে জড়িয়ে ধরল। পিছন থেকে আমি কারো ছোঁয়া পেয়ে চমকে উঠলাম। আমি পিছন ফিরে ঘুরতেই তো ভয় পেলাম। ও মা, এই এখানে কি করছে? আমি আর কিছু যখনই জিজ্ঞেস করতে যাব, তখনই আবারও জড়িয়ে ধরল। কুত্তা, হনুমান, বানর, একবার কি মনে পড়ে না তোর এই নীলার কথা? বেঁচে আছি নাকি মরে গেছি, ওটা জানারও সময় পাস না বুঝি? আমি কিছু বলতে যেও বলতে পারলাম না, কারণ তার আগে রিয়া প্রশ্ন করে বসল। ১ মিনিট, ১ মিনিট, কে আপনি? হুটহাট করে এভাবে পরপুরুষকে জড়িয়ে ধরে আবার তুই তোকারি শুরু করেছেন। বিষয়টা কি আপু? সরি, তার আগে বলেন আপনি কে? আমি তো কখনো আরিয়ানের সাথে আপনাকে দেখি নাই। তখন দেখেন নাই তা ঠিক, কিন্তু এখন ভালো করে দেখে চিনে নিন। আমি আরিয়ানের বউ। হোয়াট? আরিয়ান, তুই বিয়ে করে ফেলছিস? আসলে বিয়ে করি নাই। আচ্ছা, পরিচিত হয়ে নে। এটা হচ্ছে আমার ফিউচার বউ, আই মিন রিয়া। আর রিয়া, এটা হল আমার কলেজ বান্ধবী নীলা। আমার কথাটা শুনে নীলা কেমন যেন মন খারাপ করে চুপ হয়ে গেল। নীলার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক, কারণ নীলা আমাকে পছন্দ করত। আমি শুধু আমাদের রিলেশনটা বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ রাখছি। হয়তো সেই কারণে নীলা এরকম মন খারাপ করে আছে। কিন্তু নীলা আগে থেকে অনেক সুন্দর অ্যান্ড মোটা হয়ে গেছে। এতক্ষণ আমরা তিনজন এক জায়গায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছে একটি মেয়ে নীলাকে এসে আম্মু আম্মু বলে জড়িয়ে ধরল। এইসব ঘটনায় যতটুকু অবাক হলাম, তার থেকে দ্বিগুণ অবাক হয়েছি ছোট মেয়েটার এরকম আচরণে। আমি একটা জিনিস বুঝলাম না, মেয়েটা নীলাকে আম্মু কেন ডাকছে? তাহলে কি এটা নীলার মেয়ে? তাহলে কি নীলার বিয়ে হয়ে গেছে? ও মাই গড! নীলা, কে এ মেয়ে? আর তোকে আম্মু ডাকলো কেন? নিজের মাকে আম্মু ডাকবে না তো কি ডাকবে? হা হা হা। আরিয়ান, এটা আমার মেয়ে। আমার যখন বিয়ে হয়ে যায়, তখন খুলনায় থাকায় তোদের কাউকে বলতে পারি নাই। তবে বিশেষ করে তুই আমার বেষ্টু ছিলি। তোকে অনেক খুঁজেছি, পাই নাই। তখন আব্বুর শরীরের অবস্থা দেখে রাজি হয়ে যায়। ছেলে ইঞ্জিনিয়ার। আর আমার কলিজার মেয়েটার নাম নিহা। ভাবি, আমি আরিয়ানকে দেখে অনেক মায়া হচ্ছিল, তাই জড়িয়ে ধরলাম। কিছু মনে করবেন না ভাবি। আরে না আপু, আমি রিয়েলি সরি। আসলে বিষয়টা আমিও বুঝতে পারি নাই। এখন সব কিছু ক্লিয়ার। আচ্ছা, তোমার বর কোথায়? ও তো কাজে বাইরে গেছে। এই সুযোগে আমি ফেনীতে আসলাম বেড়াতে। আমি আর কিছু না বলে ছোট কিউট মামুনিটাকে কোলে তুলে নিলাম। এরপর নিহার মুখে চুমু খেলাম। নিহা যেন আমার কোলে এসে কত খুশি। নিহা দেখতে একদম তার মায়ের মতো, নীলার মতো সুন্দর। আম্মু, ও আম্মু, আমি এই আন্তেল তারিতেই বলবো। হি হি হি। আম্মু, ওটাকে তুমি ছোট আব্বু বলে ডাকো, সমস্যা নেই। এরপর নিহা ছোট আব্বু ডাকলো আমাকে। আমার তো আরও নিহার প্রতি ভালোবাসা বেড়ে গেল। ভাবতেছিলাম এরকম আমাদেরও একটা বেবি হবে। কথাটা রিয়ার দিকে চোখে চোখ রেখে বললাম। রিয়া আমার কথা বুঝতে পেরে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। এরপর আমরা সরি, নিহা, মামনি আছে, চারজন মিলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এরপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। নীলা এই স্বরে নাকি থেকে যাবে। আমার থেকে নাং নিয়ে বিদায় নিয়ে চলে গেল। আর নিহা আমার দিকে মায়াবী চেহারায় তাকিয়েছিল। ওর কিউট চেহারাটা আমার সামনে বারবার ভেসে আসে। এরপর ইয়ার জোড়াজুড়িতে মার্কেটে গেলাম।
অনেক কিছু কেনাকাটা করলাম। এরপর রিয়াকে তাদের বাসায় রাশেদ আঙ্কেলের বাসায় পৌঁছে দিলাম। এভাবে দুদিন চলে গেল। ইতিমধ্যে রিয়ার আব্বুর সাথেও আম্মুর কথা হয়েছে। আমাদের বিয়ের সময় ঘনিয়ে আসলো। সুতরাং দুদিন পর আমাদের বিয়ে। সন্ধ্যার সময় ছাদে দাঁড়িয়ে আছি। আজ আকাশে মেঘলা নেই, আকাশটা পরিষ্কার। শহরের গাড়ির হনহন শব্দে হালকা বাতাস, আকাশে তারা সব মিলিয়ে অসাধারণ লাগছে। এই সময় রিয়ার কথা খুব মনে পড়ছে। রিয়া এখন কাছে থাকলে ভালো লাগাটা মনে হয় আরও দ্বিগুণ হয়ে যেত। ভাবতে না ভাবতেই রিয়ার নাম্বার থেকে ফোন। আমি আর না ভেবে ফোন রিসিভ করলাম। কি মিস্টার? ফোন দিলাম, সাথে সাথে রিসিভ। মনে হচ্ছে আমার ফোনের জন্য অপেক্ষায় ছিলেন। সত্য বলবো নাকি মিথ্যা বলবো? সত্যটাই বলো। আসলে আমি এখন ছাদে এসে তোমার কথা ভাবতেছিলাম। হঠাৎই তুমি ফোন দিয়ে বসলে। তুমি ফোন দিছো, আমি না ধরে কি পারি বলো? আর আমার একটা মাত্র বউ বলি কথা। আরিয়ান কুত্তা, আরও বিয়ে করার ইচ্ছা আছে নাকি? শোনো, আমি তোমাকে অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না। দরকার হলে তোকে মেরে আমি নিজে মরে যাব, তারপর কাউকে ধরতে দেব না। তুমি শুধুই আমার। রিয়ার কথা শুনে নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে। রিয়ার ভালোবাসার কোয়ালিটি এত সুন্দর, ওর কথাগুলো দারুণ। ওকে যতবার দেখি ততবার আমি ক্রাশ খাই। ওর সব দিক দিকে পারফেক্ট। আমি ওর থেকে হয়তো অনেক নিচে। আমি সাধারণ ছেলে, এর বাইরে কিছু না। আরিয়ান, তুমি চুপ করে আছো কেন? কি হয়েছে আমাকে বলো। শরীর খারাপ করছে? আমি কি আসবো? পাগলি, তুমি এত অস্থির হবে না। আমি একদম ঠিক আছি। আরিয়ান, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। খুব ভালোবাসি তোমায়। এতটাই ভালোবাসি যে প্রহরে প্রহরে মনে হয় তোমার কাছে ছুটে যায়। আরে পাগলি, আর মাত্র দুদিন পর আনলিমিটেডের জন্য তুমি আমার হয়ে যাবে। আর আমরা দুজন একসাথে বাঁচব। রিয়ার সাথে 1 ঘন্টার মতো কথা বলে ছাদ থেকে নেমে রুমে চলে গেলাম। আজ আমার বিয়ে। সকাল থেকে ঘুম থেকে উঠে ছাদে গিয়ে বসে আছি। মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করছে। হঠাৎ কাউকে ছাদে আসার পায়ের শব্দ পেলাম। আমি মাথা ঘুরিয়ে পেছন ফিরে তাকাতে দেখলাম যে আম্মু। আরিয়ান বাবা, এই সময় ছাদে দাঁড়িয়ে আছিস কেন? আজ তোর বিয়ে, তোকে সবাই খুঁজছে। নিচে আয়। তুই ছাদে কেন? আম্মু, তুমি এই অসুস্থ শরীরে ছাদে কেন আসতে গেলে? আমাকে নিচ থেকে একটা ডাক দিলেই তো পারতা। যাই হোক, নিচে যাওয়া যাক। আজ কতদিন পর আম্মুর মুখে হাসি ফুটল। তাও আমার বিয়ে তো আজ। তাই আম্মু মনে হয় এতে খুশি আছে। খুশি থাকবে না কেন? তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা। নিচে আমি রুমে যাওয়ার মাত্রই কে যেন পিছন থেকে আমার চোখ ধরল। কে আমার চোখ ধরেছে? হাতটা চেনা চেনা লাগছে, কে হতে পারে? আমি জোর করে পেছন ফিরে তাকাতে অবাক। কারণ নীলাকে আমার বিয়েতে দেখে খুব অবাক হয়েছি। কি স্যার, অবাক হয়েছেন বুঝি? তোর বিয়ে আর আমি আসবো না তো কি হয়? তাই তো বলি, হাতটা এত চেনা চেনা লাগছে কেন? আরিয়ান, আমার পুরনো দিনের কথা মনে পড়ছে। আজ যদি আমার বিয়ে না হতো, তাহলে আমি তোকেই বিয়ে করে নিতাম। হা হা হা, তাই বুঝি? সাগর কোথায় নীলা? ও, সাগরকে তো আন্টি দোকানে পাঠিয়েছে কি জন্য? আর নিহা মামনি কই? নিহার কথা বলতে না বলতে দরজার সামনে থেকে নিহা বলল যে, ছোট আব্বু, এই তো আমি, তুমি আমাতে কোলে নাও। আমি দুহাতে এগিয়ে দিলাম। এরপর হাঁটুগুটে বসে নিহা মামনিকে কোলে নিয়ে চুমু খেলাম। ও মা, আমার নিহা মামনিকে আজ তো অনেক সুন্দর লাগছে। আরিয়ান নিহা তো সকাল থেকে বলছে আমাকে আমার ছোট আব্বুর বিয়ে, আমি সাজবো আরও ইত্যাদি কথা বলে আমাকে পাগল করে দিতেছিল। হা হা হা, একদম ভালো হয়েছে। নিহা মামনি, আব্বু তোমাকে চকলেট দেব। আর তোমার আম্মু তোমাকে বকলে আমার কাছে চলে আসবে। আমার কথায় নিহা মাথা নাড়ালো। নিহার কথাগুলো পাকনা পাকনা। নেহার কথা শুনে কেউ না হেসে পারে না। এরপর সাগর আর আমার কাজিনরা মিলে আমাকে গোসল করালো। যথাসময়ে রেডি হয়ে নিলাম। সময় যত আসছে তত যেন মনের মধ্যে ধুপধুপ করছে। আজ আমার বিয়ে। কোথায় আমি হাসি খুশি থাকার কথা, তার বদলে আমি গোমরা মুখ করে আছি। আমার বিয়ে উপলক্ষে সবাই কত খুশি। আমি চাই সবাইকে এভাবে সবসময় হাসি খুশি রাখতে। এরপর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 30 সময় হয়ে গেছে। আমাকে গাড়িতে বসানো হলো। আমার সাথে নীলা আর ফারিহা বসলো। নিহা মামনি আমার কোলে বসলো। আর পেছনের দিকে সাগর আর আম্মু বাকিদের সাথে। যথাসময়ে রাশিদ আঙ্কেলদের বাসায় পৌঁছে গেলাম। বিয়েটা রাশিদ আঙ্কেলের বাসাই হচ্ছে, কারণ রিয়াদের বাসা ঢাকা। এখান থেকে যেতে যেতে অনেক সময় লেগে যাবে। আমাকে বিয়ের ফিরিতে বসানো হলো। চারপাশে কত মানুষ, সবার মুখে হাসি, কত খুশি সবাই। কিন্তু আমার চোখ শুধু রিয়াকেই খুঁজছে। প্রায় 10 মিনিট পর রিয়াকে আমার পাশে এসে বসানো হলো। রিয়াকে একটা বেনারসি পরানো হয়েছে। ওর দিকে তাকিয়ে মনে হচ্ছে আসমান থেকে যেন একটা পরী নেমে এসেছে। সময় অনুযায়ী কাজী সাহেবও চলে আসলো। সবাই গোল হয়ে আমাদের দিকে এগিয়ে দাঁড়িয়ে রইল। কাজী সাহেব ইতিমধ্যেই বিয়ে পড়ানো শুরু করেছে। সব কার্যক্রম শেষ, এখন শুধু কবুল বলা বাকি। ফার্স্ট রিয়াকে কবুল বলতে বলল। রিয়া আস্তে করে বলেছে বলে কেউ শুনে নাই।
ভাবি, আরও জোরে বলতে হবে যাতে সবাই শুনতে পায়। কথাটা বলে নীলার সাথে সবাই হাসাহাসি শুরু করলো। এরপর একটু শব্দ করে রিয়া কবুল বলল। রিয়াল কবুল বলা শেষে কাজী আমাকে কবুল বলতে বলল। আমি এত কিছু না ভেবে কবুল বলে দিলাম, কারণ বিয়েটা তো আমার ভালোবাসার মানুষের সাথেই হচ্ছে। আলহামদুলিল্লাহ, বিয়েটা সম্পন্ন হয়েছে। সবাই মোনাজাত ধরেন। এরপর মোনাজাত পর্ব শেষে আমি সবাইকে সালাম করতেছিলাম। এরপর রিয়া তার আব্বু আর রাশিদ আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করছিল। রিয়ার বাবা আমার হাতে রিয়াকে তুলে দিল। এরপর বলল যে, দেখো বাবা, আমার মেয়েটা ছোট থেকে সহজ সরল, খুব ভালো। ওর মা মারা যাওয়ার পর আমি ওকে এক ফোঁটা চোখের পানি ফেলতে দিই নাই। কত করে বলছি ওকে বিয়ে করতে, কিন্তু ও বলেছে ওর পছন্দ ছাড়া আর কাউকে বিয়ে করবে না। ঢাকা শহরে ওর কাছে ভালো লাগছে বলে ফেনীতে ওর মামার বাসায় বেড়াতে এসে তোমাকে ওর ভালো লেগে যায়। আমি অমত করি নাই, কারণ আমি জানি আমার মেয়ে যাকে ভালোবাসে সে কখনো খারাপ হবে না। আমি জানি তুমি কখনো আমার মেয়েকে কষ্ট দেবে না। আমি খুব একা হয়ে গেলাম বাবা। আমার বেঁচে থাকার কারণ শুধু আমার মেয়েটা। তোমার যেটা যখন প্রয়োজন শুধু আমাকে বলবে, আমি ব্যবস্থা করে দেব। আর রিয়ামা, জামাই বাবাজিকে কখনো কষ্ট দিস না। আরও ইত্যাদি কথা বলে রিয়ার আমি গাড়িতে বসে আছি। এরপর গাড়ি ছেড়ে দেওয়া হলো। আগের সময় অনুযায়ী আমাদের বাসায় গিয়ে রিয়াকে নিয়ে পৌঁছালাম। এরপর রিয়াকে আমার রুমে নিয়ে যাওয়া হলো। রিয়াকে সবাই মিলে গিফট দিতেছে। আমাকে নাকি কোনো গিফট দেওয়া হবে না। তাই আমি রাগ করে ছাদে চলে আসলাম। ছাদে বসে থাকতে থাকতে রাত 1টা বাজতে চলল। এই রে, অনেক দেরি হয়ে গেল। রিয়া মনে হয় রেগে আছে। আর 1 মিনিটও দেরি না করে ছাদ থেকে নেমে রুমের দিকে এগিয়ে গেলাম। দরজা পাক করে রুমে ঢুকে দেখি লাল বেনারসি পরে আমার টুকটুকি বউ বসে আছে। আর এগোবে না, ওখানে দাঁড়িয়ে থাকো। বাসরাতে রিয়ার মুখে এটা শুনে আমার চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইলাম। রিয়া তার ঘোমটা ফেলে আমার এসে গলা টিপে ধরল। ও মা, ছাড়ো ছাড়ো, আর একটু থাকলে আমি শেষ। তোমাকে মেরে ফেলাই উচিত। কখন থেকে আমি বসে আছি তোমার জন্য, আর তোমার আসার সময় নেই। বাসরাতে শুনেছি বউ বরকে সালাম করে, আর তুমি আমাকে শাস্তি দিতেছ। ওলে বাবালে, আমার বরটা যেন আমার কত কথা শুনে। ওকে, এটা মাফ করলাম। এখন তুমি রুম থেকে বের হয়ে যাও। মানে রুম থেকে কেন বের হব? আরে বোকা, ফার্স্টবার তো তোমাকে সালাম করি নাই। এখন আবার তুমি রুমে ঢুকবে, আমি তোমাকে সালাম করব, একদম রোমান্টিক মোডে। আমি এবার দুষ্ট হাসি দিয়ে রুম থেকে বের হয়ে আবার দরজা ফাঁক করে ভেতরে ঢুকলাম। রিয়া খাট থেকে নেমে যখনই আমার পা ধরে সালাম করতে যাবে, আমি রিয়াকে ধরে ফেললাম। তোমার জায়গা ওখানে না বাবু, তোমার জায়গা আমার বুকে। আর আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। তুমি চাইলে মুখ দিয়ে সালাম দিবে, আর আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, কেমন? রিয়া লজ্জা পেয়ে খাটে গিয়ে বসল। আমি খাটের কোণায় বসে রিয়ার ঘোমটা উঠিয়ে, মাশাল্লাহ, রিয়া আমার কথায় লজ্জায় লাল হয়ে গেল। বাবু, অজু করে এসো। ওকে। আমি এই ভারী গয়না আর শাড়ি পরে থাকতে পারছি না। আমি চেঞ্জ হয়ে অজু করে আসি। রিয়া চেঞ্জ হয়ে অজু করে আসার পর আমি অজু করে দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। এরপর রিয়া আগের পজিশনে খাটে গিয়ে বসলো। আমি খাটে বসে রিয়ার হাত ধরে প্রথম হাতে একটা চুমু খেলাম। রিয়া আমার ছোঁয়া পেয়ে ওর চোখ দুটো বন্ধ করে নিল। এরপর রিয়াকে বিছানায় শুয়ে দিলাম। আমি রিয়ার দিকে ঝুঁকে গেলাম। রিয়ার কপালে মুখে চুমু খেলাম। যতবার চুমু দিতেছিলাম রিয়া আমার ছোঁয়া পেয়ে কেঁপে কেঁপে উঠছিল। এরপর ড্রিম লাইফ অফ করে দিলাম। বাংলার সিনেমার মতো আর কিছু দেখানো যাবে না। এরপর কী ঘটল এটা আমাদের মধ্যেই থাক। অবশেষে আমি বিশ্বাসের মর্যাদা পেলাম। শুরু হলো আমাদের নতুন জীবনের পথ চলা। সমাপ্ত।